26শে নভেম্বর 1930 সালে কানাডা ডি মেরিডিয়ান ডেইলি জেনারেল নিউজপেপারের মধ্যে একটি খবর ছেপেছিল, যেটার টাইটেল ছিল দ্য ভিলেজ অফ দ্য ডেড। এই খবরটি পুরো কানাডার মধ্যে ভয় ছড়িয়ে দিয়েছিল, কারণ নর্থ কানাডায় পুরো একটি এলাকা রাতারাতি কোনো প্রমাণ ছাড়াই গায়েব হয়ে গিয়েছিল। ইউটিউবের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। নর্থ কানাডার অনেক দূরের একটি এলাকায় অবস্থিত অ্যাঞ্জিকোনি লেক, যেটার কিনারে ছোট একটি বস্তির মধ্যে এসকোমি নামে একটি ট্রাইব থাকতো। এখানে প্রায় 100 থেকে 150 লোক থাকতো, যারা এই লেক থেকে মাছ ধরে নিজেদের জীবন চালাতো। এটা নর্থ কানাডার ওই জায়গা যেখানে হাজারো না লাখো কিলোমিটার জঙ্গলের মধ্যে শুধুমাত্র 1000-এর মতো মানুষ বসবাস করতো। আর এটার কারণ হচ্ছে এই জায়গার অনেক ভয়ঙ্কর মৌসুম। আঞ্জকোনা লেকে শুধু মাছ নয়, লেকের আশেপাশে অন্যান্য পশু পাখিদেরও শিকার করা হতো, যার কারণে এখানে অনেক শিকারীরাই আসা যাওয়া করে। এটা 1930 সালের নভেম্বর মাসে অনেক ঠান্ডা একটা রাত। জো লেবেল নামে একজন শিকারী শিকারের জন্য এই এলাকায় এসেছিল। শিকার করতে ও এতটাই বিজি ছিল যে ও এটা বুঝতে পারেনি যে কখন রাত হয়ে গিয়েছিল। তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সে আগের মতোই লেক অ্যাঞ্জেলিকের পাশে অবস্থিত এস্কিমো নামে লোকদের সাথে গিয়ে রাত কাটাবে। এই প্রজাতির লোকেরা বাইরে থেকে আসা লোকদেরকে মেহমানদারি করার জন্য অনেক বিখ্যাত ছিল। সেজন্য জো লিবেন তার সবকিছু নিয়ে এস্কিমোর দিকে রওনা হয়ে গেল। এটা একটা চাঁদনি রাত ছিল, কিন্তু দূর দূর পর্যন্ত একদম নিস্তব্ধ অবস্থায় ছিল। সে না কোনো মানুষের দেখা পেল, না কোনো মানুষের শব্দ শুনতে পেল। সে আগে ওই জায়গায় এসেছিল, তো তার কাছে এই বিষয়টা কিছুটা অদ্ভুত মনে হলো। নর্মাল ভাবে সে আগে যখন এদিকে আসতো তখন দূর থেকে কুকুরদের আওয়াজ শুনতে পেত, যাদেরকে এই বস্তিওয়ালারাই পালতো। কিন্তু আজকে বস্তির কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেও কোনো কুকুরের শব্দ, কোনো মানুষের শব্দ নেই, শুধু নিস্তব্ধতা নিস্তব্ধতা। এসব কিছু চিন্তা ভাবনা করে সে আরো তাড়াতাড়ি হাঁটতে লাগলো। ওর মনে হচ্ছিল বস্তির লোকেরা হয়তো কোনো জায়গায় গেছে, নয়তো শুয়ে আছে। তারপর সে দূর থেকে দেখতে পেল বস্তির ঘরগুলো থেকে ধোঁয়া উঠতেছে, কিন্তু কাছাকাছি যাওয়ার পরেও কোনো মানুষের কোনো শব্দ পেল না। অবশেষে জো লেবেল বস্তিতে প্রবেশ করে খুবই অবাক হলো যে না এখানে কোনো মানুষ আছে, না কোনো প্রাণী। ভাবার বিষয় এটা ছিল যে কিছু কিছু ঘরের উপর থেকে ধোঁয়া বের হচ্ছিল, যেমন মনে হচ্ছিল যে ওই ঘরের ভিতরে কেউ আছে। তারপর সে ওই ঘরগুলোর মধ্যে গেল, এমনকি ওইখানেও কোনো মানুষ ছিল না। যদি জো সবকিছু দেখে না দেখার মতো চলে যেত, কিন্তু তাকে একটা জিনিস খুবই ভাবিয়ে তুললো। কিছু কিছু ঘরে খাবার রান্না করার জিনিসপত্র চুলার উপরেই রাখা ছিল, কিন্তু খাবার জমে গেছিল। দেখে মনে হচ্ছিল কেউ রাতের জন্য খাবার রান্না করেছিল কিন্তু খেতে পারেনি। এমনকি বস্তির মেয়েরা যে কাপড় সেলাই করতো, ওই কাপড়গুলো পর্যন্ত ওই জায়গায় ছিল। এটা দেখে এরকমই মনে হচ্ছিল যে এই বস্তির সব লোক হঠাৎ করে কোথায় জানি চলে গিয়েছে। কিন্তু তারা গেল কোথায়? জো লিবাই পুরো বস্তির তল্লাশি নেওয়া শুরু করলো, এবং সে দেখতে পেল যে তারা যে কুকুরগুলোকে পালতো সে কুকুরের গলায় রশি বাঁধা ছিল, এবং তারা ওইখানেই ক্ষুধার জ্বালায় মরে পড়েছিল। এমনকি কুকুরের সামনে খাবারও ছিল, কিন্তু কুকুরকে খাবার দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। একটি জায়গার মধ্যে ও দেখতে পেল যে একটি কবর খোঁড়া ছিল, আর ওর মনে হচ্ছিল যে এই কবরটা খোঁড়া হয়েছে বেশি টাইম হয়নি। এইসব কিছু দেখে জো লিবাই অনেক পেরেশানি আর ভয়ের মধ্যে পড়ে গেল। ও রাতে একা একা এইসব কিছু দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল। যদি এই বস্তির লোক কোনো সময় কোনো জায়গায় যায়, তাহলে তাদের সাথে তাদের কুকুরও নিয়ে যায়। এসব কিছু দেখে মনে হচ্ছিল যে এখানে অন্যরকম কিছু হয়েছে, এমন কিছু হয়েছে যার জন্য এখানকার লোক হঠাৎ করে সবকিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যাওয়ার জন্য বাধ্য হয়েছে। এতটাই বাধ্য যে তাদের কুকুর, এমনকি কাপড় চোপড়, এমনকি জ্বলন্ত অবস্থায় থাকা লাঠিগুলোকেও নিভিয়ে হয়ে যেতে পারেনি। জো এসব কিছু দেখে বেশিক্ষণ এই জায়গায় থাকতে পারেনি। তাড়াতাড়ি করে আশেপাশে থাকা টেলিগ্রাফ অফিসে চলে গিয়েছে। রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশের সাথে যোগাযোগ করে ও যা দেখেছে তা পুলিশদেরকে জানালো। তারপর পুলিশরা যখন ওই বস্তিতে পৌঁছালো, দেখলো যে জো লেবেল যা বলেছিল সবই সত্যি কথা। পুলিশের সন্দেহ হলো যে কেউ হয়তোবা তাদের উপর হামলা করেছিল, তারপর বস্তিতে থাকা সমস্ত লোকদেরকে মেরে ফেলেছিল। কিন্তু যদি এরকম হতো তাহলে বস্তিতে কোনো না কোনো জায়গায় তো রক্তের ফোঁটা থাকতো। পুলিশরা এই বস্তিবাসীকে খোঁজার জন্য খুব তাড়াতাড়ি একটা সার্চ অপারেশন শুরু করলো। এই সার্চ অপারেশনে অনেকে অদ্ভুত একটা জিনিস দেখা গেল, যেটা হয়তোবা জো লিবাইও দেখেনি। পুরো বস্তির মধ্যে বরফ দিয়ে ঢাকা ছিল, কিন্তু কোনো বরফের উপরে কোনো মানুষের পায়ের ছাপ ছিল না। ওইখানে শুধু একজনেরই পায়ের ছাপ ছিল, যেটা ছিল জো লিবেনের। তার মানে এই বস্তিতে জো লেবেলকে ছাড়া না কেউ এসেছে, না কেউ গিয়েছে। তাহলে এই বস্তির লোকেরা আসলে গেল কোথায়? পানির উপরেও বরফ জমেছিল, এমনকি তাদের নৌকাগুলো সব পাড়ে রাখা ছিল, কারণ এই সিজনে নদীতে মাছ শিকার করা যায় না। সেই কারণে সমস্ত নৌকাগুলিকে পাড়ে টেনে রশি দিয়ে বেঁধে রেখেছিল। যদি বস্তির লোকেরা ওই নদী পার হয়ে যেত, অথবা কেউ ওদেরকে মেরে ওই নদীতে ফেলে দিত, তাহলে কোনো না কোনো জায়গায় ওই নদীতে থাকা বরফ ভাঙা থাকতো। পুলিশরা খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে জোয়ার এখানে আসার প্রায় 8 দিন আগে এখানকার লোকেরা কোথাও গায়েব হয়ে গিয়েছিল। তাদের পালিত কুকুর তো আর 1-2 দিনের খিদায় মারা যেত না। তাদের ঘরে জ্বলা আগুন দেখে এটাই বোঝা যাচ্ছিল যে তারা গিয়েছে বেশি দিন হয়নি, কারণ ওইটা ওই ধোঁয়া ছিল যেটা আগুন নিভে যাওয়ার প্রায় অনেকক্ষণ পর পর্যন্ত
ধোঁয়া বের হতে থাকে। পুলিশদের সামনে অনেক প্রশ্ন ছিল, কিন্তু উত্তর একটাও নেই। কয়েকদিন সার্চ অপারেশন চালানোর পর অবশেষে পুলিশরা এই কেসটাকে আনসলভড বলে বন্ধ করে দিল। আর সময়ের সাথে সাথে সমস্ত মানুষরাও এইটাকে ভুলে গেল। ওই ঘটনার প্রায় 50 বছর পর 1984 সালে রোজার বোর আর নিজেল ব্লেন্ডার একটি বই লেখলো, আর এই পুরো ঘটনাটাকে এলিয়েনদের সাথে জোড়ার চেষ্টা করলো। তারা তাদের বইয়ের মধ্যে লেখলো, যখন তারা এই ঘটনাটি যাচাই করার জন্য ওই লেকের পাশে গেল, তখন একদিন শিকারী ও তার দুই ছেলের সাথে তাদের দেখা হলো। তারা বলল তারা মাঝে মাঝে এই লেকের উপরে কিছু জিনিস উঠতে দেখে, এমনকি ওইগুলোর কোনো নির্দিষ্ট সাইজ নেই। সেটা উড়ে ওই বস্তির দিকে যেত যেখানে এস্কিমো ট্রাইরা থাকতো। ওই ঘটনার দিকে সামনে রেখে তারা বলল যে হয়তোবা ওই রাতে এখানে এলিয়েনরা এসেছিল, তারপর ওই বস্তিতে থাকা সমস্ত লোকদেরকে এলিয়েনদের সাথে করে নিয়ে গেছে। এলিয়েনদের আসার এমনকি এলিয়েনদের হামলারও কোনো প্রমাণ তাদের কাছে ছিল না। এই কারণেই বেশিরভাগ মানুষ এই কথার উপর বিশ্বাস করেনি। তারপর ওই থিওরিটাকে রিজেক্ট করে দিল। তারপর থেকে এস্কিমীয় লোকদের ব্যাপারে অনেক লোকেরাই তাদের নিজস্বভাবে আলাদা আলাদা থিওরি বানাতে লাগলো। সত্যি কথা তো এটাই যে এই ঘটনার প্রায় 100 বছর হতে চললো, এখনো এই ঘটনার কোনো সঠিক তথ্য কারোর কাছে নেই। অবশেষে অ্যাঞ্জিকেনি লেকের লোকেরা কোনো প্রমাণ ছাড়া কোথায় উধাও হয়ে গেল। এস্কিমীয় লোকদের গায়েব হওয়াটা আজ পর্যন্ত একটা মিস্ট্রি হয়ে থেকে গেল। আশা করি ইউটিউবে বাংলার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।